তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা। পর্ব সংখ্যা 7। আনাস আর তাকবীর রাতের খাবার খেয়ে দুই ভাই একসঙ্গে নিজেদের রুমে যেতে যেতে আনাস তাকবীরকে বলে উঠল, ভাইয়া কালকে দুপুরে আশিক হাবিব আসবে। হোয়াট ফর? কিসের জন্য? তাকবীরের কথায় আনাস মুচকি হাসল। বন্ধু বান্ধব বাড়িতে আসার জন্য কি কোনো কারণ লাগে? তাদের মন চাইবে আসবে, হ্যাঁ। তার হ্যাঁ, আর চারটা ফ্রেন্ড সার্কেলের মতো আশিক হাবিবদের ইচ্ছা হলে চলে আসে তালুকদার বাড়িতে। বন্ধু বান্ধব বাড়িতে ঘুরতে আসবে, স্বাভাবিক বিষয়। তবে আজকের কথাটা বলার একটা কারণ ছিল আনাসের। আনাস মুচকি হেসে তাকবীরকে পুনরায় বলল, ভাইয়া হাবিবের সঙ্গে হানিয়া আসবে। তো বড় মা হানিয়াকে দুপুরে ডিনারের জন্য ইনভাইট করেছে আর আমাদেরকে দুপুরের খাবার খাবার বাসায় এসে খেতে বলেছে। তাকবীর আনাসের কথায় উত্তর না করে নিজের রুমের দিকে চলে গেল। আনাস তাকবীরের চলে যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নিজের রুমে এলো। দরজা আধা খোলা রেখে রুমের লাইটটা জ্বালিয়ে দিয়ে বিছানায় বসলো। কিছুক্ষণ ফোনটা নিয়ে ফেসবুক স্ক্রল করে বিছানা থেকে উঠে এসে দরজা লাগাতে যাবে, ঠিক তখনই পায়েসের বাটি হাতে নিয়ে আয়রা হাজির। আনাস আয়রাকে এক পলক দেখে বিরক্তি ফুটে উঠল পুরো মুখময়। আয়রা আনাসের বাড়িতে ফিরে আসার অপেক্ষা করতে করতে আরাতের রুমে ঘুমিয়ে গিয়েছিল। আরাত আজকে কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ফোনে রোশনিকে বলছিল। কথা বলতে বলতে নিজের রুম বরাবর সিঁড়ির হওয়ায় তাকবীর আর আনাসের কণ্ঠ শুনতে পেয়ে তাড়াহুড়োয় আয়রাকে ঘুম থেকে ডেকে দেয়। আয়রা কাঁচা ঘুম থেকে উঠে আনাস বাড়িতে ফেরার খবর শুনে দৌড়ে ওয়াশরুমে গিয়ে কোনো মতো মুখমণ্ডল একটু পানি ছিটিয়ে দিয়ে দৌড়ে নিচে নেমে এসে এসে দেখে পুরো ড্রয়িং রুম অন্ধকারে ঘেরা। হয়তোবা 2-3 মিনিট আগে মামুনিরা ড্রয়িং রুমের লাইট বন্ধ করে নিজেদের ঘরে গিয়েছেন। তবে দোতলার রুমগুলো দরজা খোলা থাকায় ড্রয়িং রুমের আধো আধো রোশনি দেখা যাচ্ছে। আয়রা অন্ধকারের মধ্যে ফ্রিজ খুলে পায়েসের বাটি নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই আনাসকে রুমের দরজা লক করতে দেখে এক দৌড়ে আনাসের রুমের সামনে এসে দাঁড়ালো। আনাস বিরক্তি মুখ করে একবার এলোমেলো আয়রাকে দেখে নিয়ে বলল, কি চাই? আয়রা পায়েসের বাটিটা ইশারায় আনাসকে দেখিয়ে বলল, পায়েস মানে? আজকে আমি তোমার পছন্দের পায়েস রান্না করেছি। এত রাতে আমার রুমে কেন? উফ আনাস ভাই, বললাম তো পায়েস দিতে আসছি। আয়ার কথায় আনাস দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে বলল, এত কষ্ট করে আপনাকে আনাস ভাই বলতে হবে না, আপনি বরং আনাস বলে ডাক দিয়েন, ওকে? আনাসের বিরক্তির রেশ যেন বেড়ে গেল। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করলো, ইডিয়েট একটা, ম্যানাসটুকু নেই, বড় ভাইকে নাম ধরে ডাকে। আয়রা আনাসের কথা শুনতে পেয়ে আনাসকে পাশ কেটে রুমের ভেতর ঢুকতে ঢুকতে মুখে দুষ্টু হাসি টেনে বল, আপনি আমার কাজিন ভাই লাগেন, মায়ের পেটের ভাই না। তুই এত রাতে আমার রুমের ভেতরে ঢুকেছিস কেন? আপনাকে কলঙ্ক করতে। জাস্ট শ্যাট আপ স্টুপিড। আয়রা মুখ ফুলিয়ে পায়েসের বাটিটা আনাসকে দিতে দিতে, আপনার পায়েস। আনাস আয়রাকে একবার দেখে নিয়ে আয়রার হাত থেকে বাটিটা নিয়ে নিল। এদিকে আরাত রোশনির ফোন কেটে দিয়ে রুম থেকে বের হয়ে আনাসের রুমের দরজায় কোমর বাঁকা করে রুমের ভেতরে উকি দিচ্ছে। আনাস আয়রাকে এত রাতে নিজের রুমে দেখে কেমন রিয়াকশন করে এটা দেখার জন্য উকি দেওয়ার মধ্যে কারো পায়ের শব্দ পেয়ে সোজা হয়ে সামলে তাকালো। আরাতের সামনে তাকাতেই আনাসের রুমের দরজার আরেক পাশে তাকবীরের হাতে হাত ভাঁজ করে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে ভ্রু কুঁচকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হকচকিয়ে গেল। আরাত সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকিয়ে কাঁচুমাচু করতে লাগলো। তাকবীর আরাতের কাঁচুমাচু করা মুখের দিকে তাকিয়ে রয়েছে। আরাত নিজের দিকে তাকবীরকে তাকিয়ে থাকতে দেখে তাড়াহুড়ায় নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পেছন ঘুরতেই দেওয়ালের সঙ্গে খাইলো এক ধাক্কা। ব্যথায় পেয়ে কপালে হাত রেখে পেছন ঘুরে তাকবীরের দিকে তাকালো। তাকবীরকে আগের ন্যায় তাকিয়ে থাকতে দেখে লজ্জায় নিজের রুমে দৌড়ে চলে গেল। আরাতকে লজ্জা পেয়ে দৌড়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তেই এক চিমটি হাসি খেলে গেল তাকবীরের মুখে। তাকবীর আনাসের রুমের দিকে একবার তাকিয়ে পুনরায় নিজের রুমের দিকে চলে গেল। আনাস আয়রাকে তাড়া দিতে লাগলো নিজের রুমে যাওয়ার জন্য।
রাত 11:30 নাগাদ একটা প্রাপ্ত যুবকের ঘরে একটা প্রাপ্ত যুবতী মেয়ের ব্যাপারটা সমাজের চোখে কলঙ্কের। আনাস চায় না নিজের সঙ্গে আয়রার নামটা জড়াতে। আনাস বিরক্তি হয়ে আয়রাকে বলল, তোর পায়েস দেওয়া শেষ, এখন আমার রুম থেকে বিদায় হ। আয়রা আনাসের কথায় পাত্তা না দিয়ে পুনরায় বলে উঠল, আর একটা কথা ছিল। আনাস যেন রেগে গেল এবার। রেগে গিয়ে আয়রার হাত চেপে ধরে রুমের বাহিরে বের করতে করতে রাগে গলায়, ফাজলামো করছিস আমার সঙ্গে? আমি তোকে কখনো আমার জন্য পায়েস রান্না করে আনতে বলেছিলাম, হ্যাঁ? আয়রা আনাসের হঠাৎ রেগে যাওয়াটা ভয় পেল। চোখ দুটো নিমেষেই পানিতে ভরে উঠল। আনাস আয়রার চোখের পানি দেখে যেন রাগটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। আয়রার চোখ ভরা পানি নিয়ে ভয় ভয় নয়নে আনাসের দিকে তাকিয়ে নরম সুরে আনাসকে ডাকলো, আনাস ভাই। আনাস আয়রাকে কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা লক করে দিল। আয়রা টলমলে চোখে পানি গাল বেয়ে পড়লো। আয়রা নিজেকে সামলে নিয়ে নিজের রুমে যেতে যেতে মলিন মুখে বিড়বিড় করলো, মিলিয়ে নিয়েন, একদিন আমার থেকে ভালোবাসা পাওয়ার তীব্র লোভে আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটবে। সকাল 4:45। আদনান তালুকদার আহাদ তালুকদার অফিসের উদ্দেশ্যে। এই জায়গা মনে হয় 4টা না 8টা হবে, বাংলায় লেখা 4টা বোঝায়। সকাল 8:45। আদনান তালুকদার আহাদ তালুকদার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন অনেক আগেই। আয়রা খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে রাবেয়াকে বলে নিজেদের বাড়িতে চলে গেছে। তাকবীর খাবার শেষ করে ডাইনিং টেবিল থেকে উঠে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে একবার সিঁড়ির দিকে তাকালো। ঠিক সে সময় রাবেয়া তালুকদার তাকবীরকে ডাকলেন। তাকবীর মায়ের ডাকে সিঁড়ি থেকে চোখ নামিয়ে রাবেয়া তালুকদারের দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালো। তাকবি, আজকে দুপুরে ডিনারটা বাড়িতে এসে করবে। আজকে হানিয়াকে ইনভাইট করেছি, চেষ্টা করব। তাকবীরের মায়ের কথায় উত্তর করে আরেকবার সিঁড়ির দিকে নজর বুলিয়ে নিয়ে চলল নিজ গন্তব্যে। তাকবীর যাওয়ার দিকে রাবেয়া তালুকদার শুধু তাকিয়ে থাকলেন। তাকবীর বাড়ি থেকে বের হওয়ার 2 মিনিট পরে নিচে নামলো আরাত। আরাত নিজের ঘরে বসে তাকবীরের বাড়ি থেকে বের হওয়ার অপেক্ষায় ছিল। গতকাল রাতের ব্যাপারটায় লজ্জায় তাকবীরের সামনে পড়তে চায় না আরাত, এজন্য এতক্ষণ নিজের ঘরে ঘাপটি মেরে বসেছিল। অবশ্য দুজনের খুব একটা দেখাও হয় না, শুধু আরাত যেন তাকবীরের সঙ্গে পুরো কাজীর মহলে খুব একটা কথা হয় না। আরাত নিচে নেমে এসে ডাইনিং টেবিলে গিয়ে আনাসের পাশে বসতে বসতে আবদার করে বলল, ভাইয়া, আরিশা আপুর বিয়েতে গায়ে হলুদ মেহেদি এগুলো কিন্তু চাই। আনাস বোনের মুখের দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়িয়ে বলল, বাবা, বড় আব্বু এগুলো পছন্দ করবে না। আর কি সব গায়ে হলুদ মেহেদি, এত টাকা খরচ করার তো প্রয়োজন দেখছি না। আরাত মুখ বাঁকিয়ে আনাসের কথায় উত্তর করলো, ভাইয়া, তুমি এত কিপটামি করো কেন? সবসময় সামান্য গায়ে হলুদ আর মেহেদির জন্য কত টাকা খরচ আর হবে? হ্যাঁ, যত টাকা খরচ হবে ওই টাকা দিয়ে তোর ভবিষ্যৎ হাজবেন্ডকে একটা বাইক গিফট করা যাবে। আরাত ভাইয়ের কথায় মুখ বাঁকিয়ে বলল, আমার হাজবেন্ড তোমার মতো এত কিপটা হবে না। দেখো, শ্বশুর বাড়ি থেকে শুধু এই রাজকন্যাকে উঠিয়ে নেবে। আনাস আরাতের কথায় দুষ্টু হেসে আরাতকে রাগাতে বলল, কে রাজকন্যা? আরাত নিজের মুখে হাত রেখে একটু নাটকীয় ভঙ্গিমায় বলল, এই তো তালুকদার বাড়ির একমাত্র রাজকন্যা। কই, আমি তো দেখতে পারছি না। আমি তো শুনছিলাম তালুকদার বাড়িতে আরিবা তালুকদার আরাত নামে একটা পেত্নী ছিল। সামান্য পূজা হয়ে এই মহল্লার রাজকন্যাকে ডাকবে কিভাবে? এই যোগ্যতা তোমার আছে? দেখবে কিভাবে? সামান্য প্রজা হয়ে এই মহল্লার রাজকন্যাকে দেখবে কিভাবে? এই যোগ্যতা তোমার আছে? আনাস এবার বোনের কথায় শব্দ করে হেসে বলল, আর যদি যোগ্যতা থাকতো তাহলে তোর মতো পেত্নীকে সহ্য করতে হতো না। আর আরাত আনাসের কথার সঙ্গে না পেরে আদিবা তালুকদারকে ডেকে বলল, মা, আমার খাবার কই? তাড়াতাড়ি দাও তো, আমার খিদা লাগছে। যেভাবে দিনকে দিন স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, মনে হয় না তোমার কিপ্পন ছেলের বিয়ে এ জীবনে আর খেতে পারবো। তুমি বরং আমাকে ভাত দাও। ভাত খেয়ে বিয়ের ফিল নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। মার স্বর্ণগুলো আমার বউকে দিয়ে দেবে। তুই তোর বেচারা ভবিষ্যৎ হাজবেন্ডকে নিয়ে ভাব।
বেচারা বললে কেন? কারণ তোর মতো এক তার ছেঁড়াকে বিয়ে করবে তাই। আনাসের কথায় আরাত মুখ বাঁকিয়ে বলল, প্রথমত তোমার এই কথার জন্য আজকে থেকে মার সব স্বর্ণ তোমার ভবিষ্যৎ বউয়ের থেকে আমার হয়ে গেল। আর দ্বিতীয়ত আমার হাজবেন্ড খুব ভাগ্যবান, এটা কিন্তু তোমাকে মানতেই হবে। তুমি দেখো আমার মতো এত কিউট গুণবতী মেয়ে তার ঘরের আলো হয়ে যাবে, শুধু একবার ইমাজিন করো ব্যাপারটা। দেখ বনু, এক নিঃশ্বাসে অনেক বকে ফেলেছিস, সবগুলো আমার মাথার ওপর দিয়ে গেল, অতএব চুপ যা। আরাত হাত পা নেড়ে নেড়ে কথাগুলো বলছিল। আরাতের কথার মধ্যে আনাসকে বলতে দেখে আরাত মুখ বাঁকিয়ে নিজেই কিচেন রুমের দিকে যেতে লাগলো। আনাস স্বাভাবিকভাবে আরাতকে পেছন থেকে ডেকে বলল, বনু তুই তাকবীর ভাইয়াকে ম্যানেজ করতে পারলে তোর প্রবলেম সলভ হয়ে যাবে। আরাত তাকবীর নামটা শুনতে দাঁড়িয়ে পড়লো, পেছন ঘুরে তাক ভাইকে একবার দেখে নিয়ে পুনরায় কিচেন রুমের দিকে যেতে যেতে বলল, তাহলে মনে করতে হবে গায়ে হলুদ আর মেহেদি আর হচ্ছে না, আমি শিওর। ধুরু 14 গোষ্ঠীর মধ্যে প্রথমবার একটা বিয়ে চোখে দেখতাছি, তাও পান সেভাবে ভালো লাগে না আর। আরাত একা একা বকতে বকতে কিচেন রুমে চলে গেল। আরাত চলে যাওয়ার দিকে তাকিয়ে আনাস মুচকি হাসি দিয়ে বলল, তার কাছে তোর হাজারো আবদার কবুল, সেই আবদারে যতই থাকুক না তার হতাশা। ওই আঙ্কেল, আমার শ্বশুর বাড়িটা কোন দিকে গো? চলমান। কথাটা কানে পড়ার সঙ্গে সঙ্গে মাহমুদ ইসলাম পেছনে ঘুরিয়ে দাঁড়ালেন। আরাতকে একটা চিরকুট হাতে নিয়ে নিজের সামনে দাঁড়াতে দেখে বুঝে গেলেন কিছুক্ষণ আগের বাক্যটা আরাতের মুখের বাক্য ছিল। আরাতও নিজের সামনে মাহমুদ ইসলামকে দেখে যেন বেকুব বনে গেল। মাহমুদ ইসলামের সঙ্গে আরাতের যতবার দেখা হয়েছে কোনো না কোনো অঘটন ঘটছে, কিন্তু আজকের ঘটনা তো অঘটন বলে না। এ কথায় আরাত বাধ্যতামূলক অচেনা ব্যক্তির কাছে অপমান হতে এসেছে। সেই অচেনা ব্যক্তি যে মাহমুদ ইসলাম হবে আরাত কল্পনাও করে নাই। আরাত কলেজে এসে স্কুটিটা পার্কিং করে মাঠের একপাশে সন্ধ্যার জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে বিরক্তি নিয়ে সন্ধ্যাকে ফোন লাগাতে যাবে, ঠিক সে সময় হঠাৎ কারো কণ্ঠস্বর পেয়ে ফোন থেকে চোখ উঠিয়ে সামনে তাকালো। নিজের সামনে রাব্বি নামের ছেলেটা শয়তানি হাসি দিয়ে আরাতকে ডাকে, এই মেয়ে, তোমাকে মাহির ভাই ডেকেছে, আমার সঙ্গে চলো। আরাত রাব্বির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন করলো, সে ডেকে পাঠালেই আমাকে যেতে হবে কেন? তুমি যেতে বাধ্য। রাব্বি ছেলেটা কথায় আরাত দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, ও রিয়েলি? সোনমে, তুমি হয়তো তোমার চ্যালেঞ্জের কথা ভুলে গেছো, প্রবলেম নেই, আমি মনে করে দিতেছি। রাব্বির কথায় আরাত ফ্যাল ফ্যাল চোখে তাকালো। আরাতের মনে পড়ছে না কখন কার সঙ্গে চ্যালেঞ্জ করলো। রাব্বি পুনরায় বলতে শুরু করলো, গতকালের কথা মনে পড়ে মাহির গতকালের কথা মনে পড়ে? মাহির ভাইয়ের সাজা এখন তোমার ওপর রিপ্লাই করা হবে, চলো আমার সঙ্গে। শুনেন ভাইয়া, আপনি এমনভাবে বলছেন মনে হইতাছে আমাকে মজা কিনে নিয়ে দিতে যাচ্ছেন। হুঁ, আমি এখন যেতে পারবো না, আমার অলস লাগছে। আরাত কথাটা বলে রাব্বি ছেলেটাকে পাত্তা না দিয়ে নিজের মতো করে সময় দেখতে দেখতে দু এক পা এদিক ওদিক হাঁটতে শুরু করলো। আরাতের চাল চলন দেখে রাব্বি ছেলেটা অবাকের ন্যায় চেয়ে একটু ধমকের সহিত পুনরায় বলল, এই মেয়ে, এই, তোমার থেকে পারমিশন জানতে আসি নাই, তোমাকে মাহির ভাইয়ার সামনে হাজির হতে হবে। চলো না, চলো, চলেন, আপনার মাহির ভাই দেখতে কিউট আছে, আমার সমস্যা নেই তার সামনে যেতে, চলেন। রাব্বি ছেলেটা যেন এবার আরাতের সাহস দেখে অবিশ্বাস্য চোখে চেয়ে রইল, তারপর আর কথা না বাড়াইয়া পেছন ঘুরে মাহিরের কাছে চলল। আরাত একবার কলেজ গেটের দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা আসছে কিনা। সন্ধ্যাকে দেখতে না পেয়ে রাব্বি নামের ছেলেটার পেছন পেছন চলে গেল ক্যান্টিনে। আরাত ক্যান্টিনে প্রবেশ করতে সামনে তাকিয়ে আবার যেন পা দুটো থেমে গেল। আরস ফোনে কথা বলছি। রূপা নামের মেয়েটা আরাত যে পথ দিয়ে আসবে সেদিকে উকি দিচ্ছে বারংবার। মনে হচ্ছে আরাত আসাটা তার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তাদের পাশে মাহির বসে থেকে দুহাত হাঁটুর উপরে ভর দিয়ে মুখে সেন্টার ফুড চিবাতে চিবাতে ফোন চালাচ্ছে। কারো পায়ের শব্দ পেয়ে ফোন থেকে মাথা উপরে উঠালো, সামনে তাকিয়ে আরাতকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুখে বাঁকা হেসে পুনরায় ফোনে ব্যস্ত হয়ে গেল। রূপা নামের মেয়েটা বসা থেকে উঠে এসে আরাতের হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে
হাতের ইশারায় দেখিয়ে বলল, ওই যে বকুল গাছের নিচে একজনকে বসে থাকতে দেখছো না, ওনার কাছে গিয়ে চিরকুটের মধ্যে লেখাটা ওনাকে বলবে, ওকে? ওনার কাছে গিয়ে চিরকুটের মধ্যে লেখাটা ওনাকে বলবে, ওকে? রূপার কথায় আনাস রূপার কথায় মাহিন ফোনে কথা বলতে বলতে একবার সবাইকে দেখে নিয়ে পুনরায় কথা বলা অমনোযোগী হয়ে গেল। আরাত রূপার নামে মেয়েটার চোখে চোখ রেখে একটু তেরামি করে বলল, আপনাদের কথা আমাকে শুনতে হবে কেন? কারণ আমরা তোমার সিনিয়র। আপনার সিনিয়র হয়ে যদি এখন বলেন এই ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম বয়কে তোমার বিয়ে করতে হবে, এটাও কি আমাকে বাধ্যতামূলক পালন করতে হবে? অফকোর্স। রূপা নামের মেয়েটা আরাতের কথায় তাল মিলিয়ে কথা বলতে কিছুক্ষণ ভেবে চোখ বড় বড় করে আরাতের দিকে তাকালো। এদিকে আরাতের কথায় মাহির কাশি উঠে গেল। কাশতে কাশতে আরাতের দিকে আর চোখে তাকালো মাহির। আরাত নিজের কথায় সবাইকে জব্দ করতে পেরে মুখে দুষ্টু হাসি খেলা করছে যেন। আরস ফোনটা কেটে দিয়ে পকেটে রেখে দুষ্টু হেসে মাহিরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে, দোস্ত, মেয়েটা কিন্তু দারুণ চতুর আছে। দেখ না, এক কথায় তোদের হাওয়া ফুস করে দিল। আরস দুষ্টু হেসে কথাটা বলতেই মাহির হাতে কনুই দিয়ে আরসের বুকে ছোট্ট করে ধাক্কা দিল। আরস নিজের বুকে হাত বোলাতে বোলাতে সোজা হয়ে দাঁড়ালো। মাহির এবার বসা থেকে উঠে এসে আরাতের সামনে চোখে চোখ রেখে দাঁড়ালো। আরাত মাহিরের দিকে আগে থেকে তাকিয়েছিল। মাহির আরাতের কিছুক্ষণ পর্যবেক্ষণ করে মুখে বাঁকা হেসে টেনে বলল, মিস হু উহু কি যেন নামটা? মাহির আরাতের নামটা মনে করার মতো করে কথাটা বলতে রূপা নামের মেয়েটা বলে উঠল, আরাত। রাত না চাঁদ, হোয়াট এভার। শোনো অদ্ভুত মেয়ে, তুমি ভার্সিটির প্রথম দিন এসে বেয়াদবি করেছো, এই কারণে তোমাকে হালকা করে সাজা দিয়ে ছেড়ে দেব ভাবছিলাম, বাট এখন আর সম্ভব না। কেন নিজের কাছে রেখে দিতে চাইছেন বুঝি? ইম্পসিবল। আমি এটাকে সামলাতে পারবো না, তুই সামলা। রূপা নামের মেয়েটার রূপা নামের মেয়েটাকে কথাটা বলেই মাহি নিজের জায়গায় পুনরায় বসে পড়ল। আর রূপা মেয়েটা আরাতকে পুনরায় চিরকুটটা দিয়ে একটু শাসিয়ে বলল, শোনো মেয়ে, আমাদের কথা না মানলে তোমাকে এর চাইতেও বড় সাজা দেওয়া হবে। এখন তোমার ইচ্ছা, তুমি কি করবে? আরাত কথা না বাড়িয়ে বিরক্তি নিয়ে রূপার হাত থেকে চিরকুটটা নিয়ে মাহিরের দিকে একবার তাকিয়ে খুলতে লাগলো। চিরকুট খোলার সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় করে রূপার দিকে তাকালো। রূপা মেয়েটা দুষ্টু হাসতেছে। আরস মাহির চিরকুটে কি লেখা আছে জানে না। আরাতের দিকে অবাক হয়ে ভাবান্তর চোখে চেয়ে রইল। চিরকুটে কি লেখা থাকতে পারে যা দেখে মেয়েটার রিয়াকশন এমন দেখাচ্ছে? সবাই আরাতের দিকে তাকিয়ে আছে। আরাত সবাইকে একবার লক্ষ্য করে নিয়ে সবাইকে আশ্চর্য বানিয়ে মুখে শয়তানি হাসি দিয়ে উঠল। আরাতের কাছে এই কাজটা কিছুই না। আরাতকে হাসতে দেখে সবাই যেন অবাকের শেষ সীমান্তে পৌঁছে গেল, বিশেষ করে রূপা মেয়েটা। আরাত হাসতে হাসতে স্বাভাবিক হয়ে রূপা মেয়েটাকে বলছে, ওকে ডান। কথাটা বলে আরাত পেছন ঘুরে ক্যান্টিন থেকে কলেজের মাঠে চলে গেল। আরাতকে যেতে দেখে আরস রূপাকে জিজ্ঞেস করে, চিরকুটে কি লিখেছিস? রূপা মেয়েটা আরাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে সবকিছু খুলে বলল। রূপার কথায় মাহির আরস কথা না বলে আরাতের দিকে তাকিয়ে রইল সামনের রিয়াকশন দেখার জন্য। কলেজ মাঠে বড় একটা বকুল ফুল গাছ রয়েছে, বসার জন্য গাছের সঙ্গে গোল করে পাকা বেঞ্চ বানানো। মাহমুদ ইসলাম সেখানে বসে নিজের মেয়ে আর আরাতের আসার জন্য অপেক্ষা করছিলেন। মীরা গতকাল বাড়িতে গিয়ে আরাতের ব্যাপারে অনেক কিছু বলেছে। ইভেন্ট ওরা যে এখন বন্ধু এটাও বলেছে। মূলত মীরা তার বাবাকে আরাতের সঙ্গে দেখা করিয়ে দিয়ে ভুল বোঝাবুঝিগুলো ঠিক করতো। মীরা মাহমুদ ইসলামকে এখানে থাকতে বলে আরাতকে খুঁজতে ক্লাসে গিয়েছেন। মাহমুদ ইসলাম বসে থাকা অবস্থায় কারো উদ্ভট কথাগুলো কানে এলো। সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে মাথাটা পেছন ঘুরোতেই আরাতকে চিরকুট হাতে দাঁড়িয়ে থাকতে দেখলে। এদিকে দূর থেকে মাহির আরাত আর মাহমুদ ইসলামকে লক্ষ্য করে বসা থেকে লাফ মেরে দাঁড়িয়ে গেল। ও শিট, এটা তো আব্বু।
কথাটা বলে মাহির জায়গা থেকে মাঠের দিকে দৌড়াতে থাকলো। মাহিরের পেছনে পেছনে আরশ, রূপা, রাব্বি তিনজন দৌড় দিল। পুরো ভার্সিটির ছেলে মেয়ে শুধু অবাক হয়ে তাদের দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মাহির, আরশ, রূপা, রাব্বি কেউ কল্পনাই করে নাই বকুল গাছের নিচে মাহমুদ ইসলাম বসা থাকবে। সময় মতো না পৌঁছালে আরাত যদি মাহমুদ ইসলামের কাছে তাদের নাম বলে দেয় তাহলে মাহির শেষ। কথায় আছে না, অন্যের ঘরে ইট মারলে নিজের ঘরে পাটকেল এসে পড়ে। এই মেয়ে, তুমি কলেজে পড়াশোনা করতে আসো নাকি শ্বশুর বাড়ি খুঁজতে আসো? তোমাকে দেখে কি আমাকে দেখে কি তোমার ঘটক মনে হয়? হ্যাঁ, সরি আঙ্কেল, আজকে আপনাকে আমি কিছু বলবো না, কারণ দোষটা আমার এভাবে বলা উচিত হয় নাই। চাচা থেকে আঙ্কেল মানে অভদ্র থেকে ভদ্র। গুড, তুমি এইমাত্র অভদ্রর মতো কি সব উদ্ভট বাক্য বলে এখন বলছো তোমার দোষ নেই। দোষটা তাহলে দোষটা কার শুনি? আরাত এবার মুখে শয়তানি হাসি দিল। কালকে মাহমুদ ইসলামের সঙ্গে তর্ক করার কারণে আজকে ব্যাপারটা এত দূর। তার মানে মাহমুদ ইসলাম এই কলেজের সঙ্গে হয়তো হাত রয়েছে। কথাগুলো ভেবেই আরাত মুখে হাসি যেন আরো গাঢ় হয়ে উঠল। এবার এই আরিবা তালুকদার আরাতকে র্যাগিং, এবার বুঝবে মজা। এগুলো ভাবতে ভাবতে মাহমুদ ইসলামকে আরাত মাহিরের দিকে হাতের ইশারায় দেখালো, এই যে আঙ্কেল, দেখছেন না কয়েকজন এদিকে দৌড়ে আসছে? ওনারা হচ্ছে আমার সিনিয়র। সামনের ছেলেটাকে দেখছেন না, উনি আমাকে এই চিরকুট হাতে ধরিয়ে দিয়ে হুমকির বার্তা দিয়ে বলল, এই চিরকুটে যা লেখা আছে এটা যেন আমি পূরণ না করি তাহলে তাহলে উনি আমাকে হুম হুম হুম। হঠাৎ আরাত কান্না শুরু করে দিল। আমি কাটতেও পারি না, ছি। আরাতের কান্নায় মাহমুদ ইসলাম ভ্যাবাচাকা খেয়ে গেলেন। আর মাহির দৌড়ে আসা পা দুটো জায়গায় থেমে গেল। মাহিরকে দাঁড়াতে দেখে আরাত আর চোখে সেদিকে তাকিয়ে বাঁকা হেসে পুনরায় শব্দ করে কান্না শুরু করলো। মাহির এবার এক পা করে এদিকে সেদিকে হাঁটা ধরলো। মাহমুদ ইসলাম আরাতকে শান্ত করতে বললেন, এই মেয়ে, কান্না করছো কেন? একদম কান্না করবে না, আমি তো এখানেই আছি, তুমি ওদের ভয় পেও না। এতক্ষণে মীরা এসে পড়েছে। মাহিরা ওদের কাছে আসতেই মাহমুদ ইসলাম মাহিরের ওপর রেগে গেলেন। আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি কলেজে আসো মেয়েদের র্যাগিং দিতে? হ্যাঁ। বাবার কথায় মাহির তবদা খেয়ে দাঁড়িয়ে পড়ল। ওরা আরাতকে র্যাগিং কখন দিল? সামান্য দু এক লাইন কথা বলতেই মেয়েটা মাহিরের কথা অন্য মিনিং বের করতে শুরু করছিল বোধহয়। মাহির তো কথা বলা বন্ধ করে দিয়ে বসে পড়ছিল। এখন এই অদ্ভুত মেয়েটা কান্নার অভিনয় করে মাহমুদ ইসলামকে যে কি কি বলেছে কে জানে। মাহির ভাবনার মধ্যে মীরা মাহিরকে বলে, ভাইয়া, তোমরা আরাতের সঙ্গে কি করেছো? ও কান্না করছে কেন? আজব, আমি কেন তাকে কিছু করতে যাব? সে কি আমার বউ লাগে? আজব, আমি কেন কিছু করতে যাব? সে কি আমার বউ লাগে? মাহিরের কথা মাহমুদ ইসলাম কেসে উঠল। আর মীরা যেন অবাক চোখে নিজের ভাইকে দেখছে। শুধু মীরা কেন, আরশ, রূপা, রাব্বি, এমনকি পুরো ভার্সিটির ছেলে মেয়ে মাহিরকে অবাক চোখে দেখছে। আরা তো কান্নার অভিনয় বাদ দিয়ে চোখ বড় বড় করে মাহিরকে দেখছে। মাহির এবার আরাতকে এক নজর দেখে আরাতের চোখে চোখ রেখে বলল, শেষ? আপনার অভিনয় শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে তাহলে আশা করব আব্বুকে নিজ দায়িত্বে সত্যিটা বলবেন। কথাটা বলেই মাহির জায়গা থেকে প্রস্থান করলো। মাহমুদ ইসলাম ছেলের কথায় যা বোঝার বুঝে গেলেন। আরাত তো এবার আরো বেশি অবাক হইল মাহমুদ ইসলামের ছেলে মাহির এটা ভেবে। আরাত এবার কাচুমাচু করে মাহমুদ ইসলামকে কিছু বলতে যাবে, সঙ্গে সঙ্গে মাহমুদ ইসলাম নিজের এক হাত উপরে তুলে আরাতকে থামিয়ে দিলেন। আরাতের মনের মধ্যে এক ধরনের খারাপ লাগা কাজ করলো। না জেনে বুঝে মজার ছলে বাবা ছেলের মধ্যে দণ্ড লাগানোর জন্য। আরাতকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রূপা নামের মেয়েটা মাহমুদ ইসলামকে পূর্ব থেকে সবকিছু খুলে বলল, আর নিজেও এত কিছুর জন্য সরি বলল। মীরা হাসি মুখে আরাতের এক হাত টেনে মাহমুদ ইসলামের সামনে নিয়ে গেল। তারপর হাসি মুখে নতুনভাবে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিল। এতক্ষণে সন্ধ্যাও এসে পড়েছে। আরাত পূর্বের ফাজলামোর জন্য মাহমুদ ইসলামকে সরি বলছে। এই গমগমে পরিবেশটা স্বাভাবিক করতে আগমন ঘটল রাফি মির্জার। বাইক নিয়ে কলেজেও ঢুকে বাইকটা পার্কিং করে মাহিরকে ফোন করতে যাবে, ঠিক তখনই চোখ পড়ল বকুল গাছের নিচে। সেদিকে তাকিয়ে কয়েকজনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে দু এক পা করে সেদিকে এগিয়ে গেল।
বকুল গাছের নিচে এসে আরসের পাশে দাঁড়াতেই আরাতকে ডেকে চিল্লিয়ে উঠল রাফি, আরে বেআইন সাহেব না? রাফির বেআইন সাহেব বলায় যেন পুনরায় সবাই অবাক হয়ে গেল। আরাত চোখ তুলে সেদিকে তাকাতেই রাফিকে দেখে মুচকি হাসে হুম বোঝায়। রাফি মাহমুদ ইসলামকে দেখে সালাম দিল। মাহমুদ ইসলাম সালামের উত্তর করে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হইলেন। মাহমুদ ইসলামকে যেতে দেখে আরশ রাফিদের বলল, ব্যাপার কি দোস্ত, এই মেয়ে তোর আবার কবে থেকে বেআইন হইল? রাফি আরশের দিকে তাকিয়ে বলল, আমান ভাইয়ের শালিকা। রাফির পুরো কথা শেষ হওয়ার আগে রূপা মেয়েটা রাফির কথা কেড়ে নিয়ে বলল, এটাই কি সেই মেয়ে? কিন্তু আমার জানা মতে এর নাম তো আরাত, আর বলিস তুই তো বলিস আয়রা, তাহলে কেমনে কি? এটা আমান ভাইয়ের মামাতো শালি। গতকাল রাফি ভার্সিটিতে আসেনি, এজন্য আরাত যে তাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে এটা জানা ছিল না। আজকে দেখা হওয়ার পর একে একে আরশের সঙ্গে রূপার সঙ্গে ওদের পুরো টিমের সঙ্গে আরাতকে পরিচয় করিয়ে দিল। আর ছোট্ট বোনের যেভাবে খেয়াল রাখে ঠিক সেভাবেই রাফি পুরো ভার্সিটির সবাইকে উদ্দেশ্য করে শাসিয়ে দিল, এটা আমার ছোট বোন, কেউ ডিস্টার্ব করলে সঙ্গে সঙ্গে তাকে আমার সামনে হাজির চাই। রাফির কথায় জুনিয়র সিনিয়র যত ছেলে মাঠে উপস্থিত ছিল সবাই একসঙ্গে ঠিক আছে ভাই বলে যে যার ক্লাসে চলে গেল। আরাতের ব্যাপারটা একদম পছন্দ হইল না। আরাত চাইলে প্রথম দিন আনাসকে সঙ্গে নিয়ে এসে পুরো ভার্সিটিকে এভাবে বলে নিজের জায়গাটা আটকে সবাইকে শাসিয়ে রাখতে পারত। এই ক্ষমতা রয়েছে তালুকদার বাড়ির। আরাতের এই ধরনের নিজের ক্ষমতা দেখানো একদম পছন্দ না, এজন্য প্রথম দিন আনাসকে সঙ্গে নিয়ে আসে নাই। আর এখন আরাত না চাইতেও রাফিকে কিছু বলতে পারল না, শুধু হা বলে যাচ্ছে এতক্ষণ। আরাত রাফিকে বলে সন্ধ্যা আর মীরাকে সঙ্গে নিয়ে ক্লাসরুমে চলে গেল। এদিকে আরশ দুষ্টু হাসি দিয়ে রাফিকে বলে, তোর বেআইন সাহেব মানে আমাদেরও বেআইন সাহেব, তুই বেআইনকে ছোট্ট বোন মানলেও আমি মানতে পারবো না বলে দিলাম। সঙ্গে সঙ্গে রাফি আরশের পিঠে কয়েকটা কিল বসাতে বসাতে চারজন একসঙ্গে হাসতে হাসতে চলল মাহিরের কাছে। বিকাল 5টা ছুঁই ছুঁই তাকবীর এতক্ষণে বাড়িতে এলো। ইম্পর্টেন্ট মিটিং ছিল বিধায় মায়ের কথা রাখতে পারে নাই। তাকবীর ড্রয়িং রুমে প্রবেশ করে কোনো দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে লাগলো। রাবেয়া তালুকদার তাকবীরকে সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে দেখে তাকবীরকে ডাকলেন, এত দেরি করলে কেন বাসাতে আসতে? তোমার জন্য হানিয়া অপেক্ষা করতে করতে দুপুরে খাবার মাত্র খেয়ে উঠল মেয়েটা, মিটিং ছিল। যাও ফ্রেশ হয়ে এসো, সবার ডিনার শেষ, তুমি শুধু বাকি আছো। বাহির থেকে ডিনার করে এসেছি আম্মু, আপনি একটা কফি পাঠিয়ে দিন। তাকবীর সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে কথাটা বলল। রাবেয়া তালুকদারের পাশে হানিয়া এসে দাঁড়িয়ে বলল, আন্টি তাকবীরের কফি আমি বানিয়ে নিয়ে যাই? রাবেয়া তালুকদার হাসি মুখে হ্যাঁ বলে নিজের সঙ্গে হানিয়াকে কিচেন রুমে নিয়ে গেলেন। তারপর হানিয়াকে সবকিছু বুঝিয়ে দিয়ে রাবেয়া তালুকদার একপাশে দাঁড়ালেন। হানিয়া মুচকি হেসে তাকবীরের জন্য ব্ল্যাক কফি বানাতে লাগলো। রাবেয়া তালুকদার সাইড থেকে হানিয়াকে লক্ষ্য করলেন। এই যে কালো কাজ করা থ্রি পিসে দুধের মতো ফর্সা শরীরটায় দারুণ মানিয়েছে। পিঠ পর্যন্ত সিল্কি চুলগুলো কাকড়া দিয়ে বেঁধে রাখার কারণে মেয়েটাকে মুখের মুগ্ধতা ছড়িয়েছে। রাবেয়া তালুকদার হানিয়াকে তাকবীরের পাশে কল্পনা করলেন, তারপর দারুণ জুটি হবে ভেবে একা একা মুচকি হাসলেন ভদ্রমহিলা। মনে মনে স্থির করে নিলেন আদনান তালুকদারের সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলবেন হানিয়া আর তাকবীরের বিষয়ে। তাকবীর রুমে ঢুকতেই নিজের বেলকনিতে কয়েকজনের কণ্ঠ ভেসে এলো। কারো রুমে প্রবেশ করতে রুমের মালিকের পারমিশন নিতে হয়, কিন্তু এরা তো তাকবীরের রুম নিজের রুম মনে করে যখন তখন রুমে ঢুকে যায়। কথাটা ভেবে ব্যাপারটা কিছুটা বিরক্তি লাগলো তাকবীরের। বিরক্তি লেগেই বা কি করবে, ব্যক্তিগুলো কথা শুনলে তো তাদের বলা যায়। তাকবীর কোট খুলে বিছানা একপাশে রেখে দিয়ে পায়ের কেস মোজা খুলে রেখে আলমারি থেকে ব্ল্যাক টি শার্ট আর হোয়াইট ট্রাউজার নিয়ে শরীরে এক হাত দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমে ঢুকলো। হানিয়া কফি নিয়ে রুমে ঢুকে রুমের এদিক ওদিক চোখ বুলিয়ে কোথাও তাকবীরকে দেখলো না। 5 সেকেন্ড পর ওয়াশরুম থেকে পানির আওয়াজ পেয়ে কফিটা বেড সাইডের ওপর রেখে দিল।
বিছানায় তাকবীরের কোটটা দেখতে পেয়ে তুলে রাখার জন্য হাত বাড়াতে হাতটা পুনরায় গুটিয়ে নিল। তাকবীরের জিনিস হয়তো আসবাবপত্র, অন্য কারো ছোঁয়া একদম পছন্দ না। হানিয়া কিছুক্ষণ রুমে অপেক্ষা করলো তাকবীরের বের হওয়ার। হানিয়া বেলকনির দিকে তাকাতেই খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকালো। তাকবীর ব্ল্যাক টি শার্টের সঙ্গে হোয়াইট ট্রাউজার পরে ঘাড়ে তোয়ালে ঝুলিয়ে এক হাতে দিয়ে মাথার ছোট্ট ছোট্ট চুলগুলো মুছতে মুছতে বের হতে হানিয়াকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর আলমারির দিকে এগিয়ে গেল। কেমন আছো তাকবীর? তাকবীর গম্ভীর গলায় আলহামদুলিল্লাহ। কেমন আছি জিজ্ঞাসা করবে না? তাকবীর আলমারির এক পাশ থেকে মার্সিডিজ ক্যাব বের করে বেড সাইডের রেখে দিতে দিতে গম্ভীর গলায় বলল, তুমি বেলকনিতে গিয়ে ওদের সঙ্গে বসতে পারো, আমার আনইজি লাগছে। তোমার কফি। তাকবীর হানিয়া দিকে গম্ভীর চোখে তাকাতেই হানিয়া কফিটা বেড সাইড পুনরায় রেখে দিয়ে আর কথা বাড়ালো না। তাকবীর এক নজর দেখে নিয়ে বেলকনিতে চলে গেল। তাকবীর আয়নার সামনে এসে মাথার চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। তারপর বেড সাইড থেকে মার্সিডিজ ক্যাপটা সুন্দর করে মাথায় দিয়ে এক হাতে কফি তুলে নিয়ে অন্য হাত দিয়ে বিছানার ওপর থেকে কোটটা হাতে নিয়ে দড়িতে বিছে দেওয়ার উদ্দেশ্যে চলল ব্যালকনিতে। বিকাল 5:43। তাকবীর বেলকনিতে গিয়ে বেলকনির দড়িতে কোটটা বিছিয়ে দিয়ে কফি হাতে নিয়ে এক সাইডে এসে দাঁড়ালো। বেলকনির মাঝখানের সোফাতে বসে আড্ডা দিচ্ছে আশিক, হাবিব, আনাস, আদিল, হানিয়া। আদিল আনাসের সঙ্গে দুপুরে এসেছে। আশিক, হাবিব মাঝে মধ্যে তালুকদার বাড়িতে ঘুরতে এলেও হানিয়ার আজকে আসা নিয়ে হবেই তো হাতে গোনা 3-4 বার। আশিক নিজেদের থেকে একা দূরে দাঁড়াতে দেখে মুখ বেঁকে বিড়বিড় করে বলল, এর সঙ্গে কথা বলাই বেকার। তারপর সবাইকে এক নজর দেখে নিয়ে হানিয়ার দিকে তাকালো। মেয়েটা বারবার আর চোখে তাকবীরের দিকে তাকাচ্ছে আর সবার কথায় হুম হা করছে। আশিক হানিয়ার মনোযোগ পেতে গলা পরিষ্কার করে নিয়ে বলে উঠল, আচ্ছা হানিয়া, তোমার কোনো ফ্রেন্ড নেই? আশিকের কথায় 4 জোড়া চোখ আশিককে পর্যবেক্ষণ করতে লাগলো। হানিয়া আশিকের কথায় মাথা নাড়িয়ে ছোট্ট করে হুম বুঝিয়ে জানতে চাইলো, হ্যাঁ রয়েছে, কিন্তু কেন? তারা তো সিঙ্গেল, তাই না? না, তাদের বিএফ আছে। ওহ আচ্ছা। শুনো, যদি কখনো তোমার বান্ধবীদের ব্রেকআপ হওয়ার পরে প্রেম করার জন্য ছেলে খুঁজে না পায় তাহলে আমার নাম্বারটা দিও, তাদের উপকার কইরো, কেমন? কথাটা বলা মাত্র সবার মুখ স্বাভাবিক দেখা গেল। এটা নতুন না, আশিক এমনই, সারাদিন ওই মেয়ের সঙ্গে কথা বলবে। তার জীবনে মেয়ের অভাব নেই। সকালে একটা ব্রেকআপ হবে, বিকালে আরেকটার সঙ্গে ডেটে যাবে। কেউ তার জীবনে পার্মানেন্ট ভাবে থেকে যায় না এবং আশিকও তাদের তাদের রাখে না। আশিকের বাবা একজন বড় বিজনেসম্যান হওয়ায় ছেলের কোনো আবদার অসম্পূর্ণ রাখে না। আশিক পড়াশোনা শেষ করে 2-3 বছর হলো বাবার টাকা দিয়ে ভ্রমণ করে বেড়াচ্ছেন। জবের কথা বললে তার একটা কথা, বাবার টাকা থাকতে আমাকে কেন জব করতে হবে? আশিকের কথায় আনাস আশিককে ধমকে বলে উঠল, আনাস, ন্যাকামি বন্ধ কর। কি সারাক্ষণ শুধু এ মেয়ে ওই মেয়ে করস? তোর এসব ন্যাকামি সহ্য হয় না আমার। আনাসের কথায় আশিক মুখ ব্যঙ্গে বলে উঠল, আশিক শোন আনাস, একদম ফাউল বকতে যাবি না। আমি কোনো মেয়ে না যে মেয়েদের মতো ন্যাকামি করব। আনাস, তুই ন্যাকামি করছিস না? আশিক, একদম না, আমার এসব ন্যাকামি একদম সহ্য হয় না। আমি কেন ন্যাকামি করতে যাব? আনাস, ও রিয়েলি? তাহলে সারাদিন ন্যাকামিদের সঙ্গে কথা বলিস কেন? আশিক, ন্যাকামি সহ্য করতে পারলে এত ব্রেকআপ হতো না দোস্ত। আজ অনেক মেয়েদের প্রিয়জন হয়ে আসতে পারতাম। মেয়েদের পেছনে আমার বড়লোক বাপটার যতগুলো টাকা বাস খিলাইছি সবগুলো একত্র করলে আমার বিয়ের প্যান্ডেলটা হয়ে যেত। আনাস বিদ্রূপের সুরে বলে উঠল, তোর ফয়দা ছাড়া এমনি মেয়েদের পিছে টাকা নষ্ট করস? তুই তো ধনে পাতা, তাই না? আশিক, ওটা ধনে পাতা হবে না দোস্ত, ধোয়া তুলসী পাতা হবে। আনাস, ধনে পাতা বা ধোয়া তুলসী পাতা যেটাই হোক, পাতা তো।
আনাসের কথায় আশিক তাকবীরকে এক নজর দেখে নিয়ে তাকবীরকে অন্যমনস্ক হয়ে কফি খেতে খেতে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে পুনরায় আনাসকে তাচ্ছিল্য করে বলল, আশিক, তোদের দুই ভাই প্রেম ভালোবাসা বুঝবি কি করে? তোদের হৃদয় বলতে কিছু রয়েছে নাকি? আমাকে দেখ, মেয়েরা আমাকে নিজের করে পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। হাবিব, হ্যাঁ থাকবেই না কেন? এটা তো তোর দিল না, পাবলিক টয়লেটের রূপান্তরিত হয়ে গেছে। আশিক পুরো কথা শেষ করার আগেই হাবিব আশিককে জ্বালাতে কথাটা বলে উঠল। আশিকের কথায় আশিক এবার বলে উঠল হাবিবের কথায় আশিক এবার বলে উঠল, দেখ দোস্ত, আমার মন অনেক বড়, এজন্য হাজারো বয়ফ্রেন্ডের শূন্যতা ভোগা নারীদের জায়গা এই আশিক তার মনে রাখে। তোদের ব্যাপারটা বুঝতে হবে। আশিকের কথায় আনাস হাবিব বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে রইল। হারিয়ে আশিকের কথাগুলো দুষ্টুমির ছলে চুপি চুপি বসে এনজয় করছে। আদিল দুষ্টু হেসে আশিককে বলল, আদিল ভাই, আপনার বুকে যদি লয়াল কোনো বয়ফ্রেন্ড শূন্যতা ভুগতে থাকা অসহায় নারী থেকে থাকে তাহলে আমার দিকে ফিকে মারেন, আমিও পার্মানেন্ট ভাবে তাকে সাহায্য করতে চাই। আদিলের কথায় আদিলের মাথায় একটা গাঁটটা মেরে বলে, আনাস, আগে বউকে রাখার জন্য নিজস্ব একটা বাংলো বানিয়ে দেখা, তারপর মানবতার ফেরিওয়ালা হতে যাস। আদিল ভাইয়া, আমার খাল কাটাও রয়েছে, এখন শুধু আমার কুমিরটার এন্ট্রি নেওয়ার পালা। আদিলের কথায় সবাই একসঙ্গে শব্দ করে হেসে উঠল। হাসির শব্দে তাকবীরের মনোযোগ নষ্ট হয়ে গেল। নিমেষেই চোখ মুখের রাগের রেশ ফুটে উঠল। রাগে চোখে আনাসের দিকে তাকাতেই আনাসের সবার উদ্দেশ্যে বলে উঠল, আমাদের এখন ওঠা উচিত, চল নিচে যাওয়া যাক। আশিক নাকচ করে আনাসেরকে বলে উঠল, হ্যাঁ উঠবই তো, আগে বল তোর আর আয়রা আয়রার বিয়েটা কবে খাওয়াচ্ছিস? যেই দিন তুই মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা বন্ধ করবি ওই দিন। মেয়েটা সত্যি তোকে অনেক ভালোবাসে দোস্ত, জীবন তো একটাই, তাই আমার মতো হাজারো মেয়েকে ভালোবাসতে না পারলে শুধু আয়রাকে অন্তত ভালোবাস। আনাস বিরক্তি আনাস বিরক্ত হয়ে কথা না বলে ফোন ঘাঁটতে লাগলো। এভাবে আড্ডা দেওয়ার মধ্যে দিয়ে তাদের বিকেলটা কেটে যাচ্ছে। তাকবীর ওদের কথায় বিরক্তি হয়ে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা ঘোরাতেই পা দুটো পুনরায় থেমে গেল। মাথাটা ঘুরিয়ে নিচের দিকে তাকাতেই ফুলবাগানের এক স্নিগ্ধ পরীর দিকে চোখ দুটো থমকে গেল। বাঙালি সাজে সাদা রং লাল পেরে সাদা রঙের শাড়ি পরিহিত আরাতকে দেখে দুহাত ভরা লাল রেশমি চুড়ি, কানে কানে কান টানা লাগিয়ে হালকা কুকড়ানো চুলগুলো খোলা রাখা অবস্থাতে এক এক রকমের স্টাইল করে দাঁড়িয়ে ফটো ওঠাচ্ছে। তাকবীর সেদিকে মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলো, আচ্ছা পাগলটাকে এতটা ম্যাচিওর লাগছে কেন? ইস, আজকে যেন পাগলটাকে কেমন যেন গিন্নিদের মতো লাগছে। আচ্ছা, ও কি চোখে কাজল দিয়েছে হয়তো। তাকবীর সেদিকে থেকে চোখ ঘুরিয়ে নিয়ে বিড়বিড় করলো, মহান রাব্বুল আলামিন যেই দিন তোমাকে আমার খুব কাছে থেকে ওই সৌন্দর্যগুলো দেখা হালাল করবে, আমি দেখব, মন ভরে দেখব, তোমার এই স্নিগ্ধ ভরা মায়াবী মুখটা দেখে চোখে তৃষ্ণা মেটাবো। আরাত কলেজ থেকে এসে কলেজ ব্যাগটা বিছানায় ছুঁড়ে মেরে সোজা ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। আয়নার সামনে নিজেকে দেখে দেখতে হঠাৎ কলেজে মাহিরের মুখে বিরক্তিমাখা কণ্ঠে সেই কথাটা মনে পড়ে গেল। আজব, আমি কেন তাকে কিছু করতে যাব? সে কি আমার বউ লাগে? মাহিরের কথাটা আরাতের মনে পড়তেই আয়নার নিজের মুখটার দিকে তাকিয়ে নিজেই লজ্জা পেল। লজ্জায় দুহাত মুখে রেখে ভাবতে থাকে, আচ্ছা প্রেম কাকে বলে? সে আমার সামনে আসলে তার দিকে অপলক চেয়ে থাকতে মন চায়, এটাকে কি প্রেম বলে? আমি কি তাহলে মাহিরের প্রেমে পড়েছি? হ্যাঁ, যদি এটাকে প্রেম বলে তাহলে আমি প্রেমে পড়েছি, মেহেরাব ইসলাম মাহিরের প্রেমে পড়েছি। কথাগুলো ভাবতে ভাবতে আবারও লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে নিল। যৌবনে পা রাখলে মনে অনেক কিছু খেলা করে। হঠাৎ মনের মতো কাউকে দেখলে তাকে নিয়ে ভাবতে ভালো লাগে, মনের অজান্তে তাকে নিয়ে অনেক গভীরভাবে ভাবতে মন চায়, অথচ আস্তে আস্তে তাকে নিয়ে অল্প স্বল্প ভাবতে ভাবতে তাকেই নিজের করে পেতে মন চায়। আরাতের প্রথম দেখাতেই মাহেরকে ভালো লাগতে শুরু করেছে। মনের অজান্তেই বারবার মনে হতে লাগছে, ইস, আবার যদি কোনো বাহানায় তার সঙ্গে দেখা হতো,
তার সঙ্গে কথা হতো, তাকে সামনাসামনি দেখতে পারতাম। আরাত মনের মধ্যে হাজারো রং বেরঙের ভাবনা নিয়ে নিজেকে সাজাতে মন চাইল। কেন জানি নিজেকে বারবার আয়নায় দেখতে দেখতে নিজেকে নিয়ে ভাবতে লাগলো, ভাবতে ভালো লাগছে। সেই ভাবনায় ভালো লাগা থেকে গোসল করে নতুন শাড়ি পরে বের হয়ে নিজেকে সাজাতে লাগলো। বাঙালি শাড়ি পরে কানে কানটানা দিয়ে চুলগুলো খুলে রেখে হাত ভরা কাচের চুড়ি ঝনঝন আওয়াজে ঠোঁটে লিপ জেল লাগিয়ে চোখে গাঢ় করে কাজল দিতে লাগলো। কাজল দেওয়া শেষে নিজেকে আয়নায় পুনরায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। সব দিক দিয়ে পারফেক্ট লাগছে, শুধু মাথায় বেলি ফুলের একটা গাছটা কমতি থেকে গেল। আরাত বিছানা থেকে ফোনটা হাতে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে আহিনকে সঙ্গে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। আদনান তালুকদার, আহাদ তালুকদার ড্রয়িং রুমের সোফাতে বসা ছিল। আদনান তালুকদার সিঁড়ির দিকে তাকাতে আরাতকে শাড়ি পরে নিচে নামতে দেখে মুখে হাসি ফুটে উঠল। আরাত সিঁড়ি থেকে নিজের বাবা বড় আব্বুকে ড্রয়িং রুমে দেখতে পেরে লজ্জা পেয়ে পুনরায় নিজের রুমের দিকে দৌড় লাগাতেই বাবার ডাক শুনে দাঁড়িয়ে পড়ল। মা! আরাত বুঝতে পারে বাবা বড় আব্বু আরাতকে দেখে নিয়েছে। কথাটা ভেবে আরাতের মুখের লজ্জা আরো গাঢ় হয়ে গেল। যখন বাড়ির বড়রা বাড়িতে থাকে না, শুধু মা বড় মা সামনে আরাতের ইচ্ছে হলে শাড়ি পরা হয়, কখনো বাড়ির পুরুষদের সামনে শাড়ি পরে যাওয়া হয় না। আজকে প্রথম বাবা বড় আব্বুর সামনে শাড়ি পরে যেতে নিজেকে কেমন লজ্জা লজ্জা লাগছিল। লজ্জা রাঙা মুখ নিয়ে মুখটা নিচু করে নিচে নেমে এলো। আহাদ তালুকদার বসা থেকে উঠে এসে হাসি মুখে মেয়ের মুখটা খুব যত্ন সহকারে হাত দিয়ে ওপরের দিকে উঠিয়ে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মাকে দেখতে খুব সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। আরাত বাবার কথায় লাজুক হেসে মুখটা পুনরায় নিচে নামিয়ে দিল। আহাদ তালুকদার চঞ্চল মেয়েকে হঠাৎ লজ্জা পেতে দেখে মনে মনে ভাবলেন, মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে। আরাত বাবাকে বলে আহিনকে সঙ্গে নিয়ে বাড়ির ফুল বাগানে চলে গেল ফটো উঠাবে বলে। আহাদ তালুকদার মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। আদনান তালুকদার আরাতের যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা দেখতে দেখতে চোখের সামনে অনেক বড় হয়ে গেল, তাই না? কয়েক বছর পরে তাকে অন্য ঘরে দিতে হবে। আদনান তালুকদার আফসোসের সহিত কথাটা বললেন। আহাদ তালুকদার বড় ভাইয়ের কথায় মলিন হাসলেন। হ্যাঁ, আর কয়েক বছর। তাহলে নিজের কলিজার টুকরাকে অন্যের হাতে তুলে দিতে হবে? এটাই তো প্রকৃতির নিয়ম, মানতে তো হবেই। আরাত একা একা বাগানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আহিন আলভিকে ডেকে নিয়ে এলো। আলভি বাগানে এসে শাড়ি পরা আরাতকে দেখেই দুহাত বুকের বাম পাশে রেখে দিয়ে আহিনের ওপর সশরীরে পড়ে গেল। আলভিকে নিজের উপরে পড়তে দেখে আহিন বিরক্তি হয়ে বলল, কি নাটক শুরু করলি? ভালো হয়ে দাঁড়া বলছি। আহিনের কথায় আলভি ঠিক হয়ে দাঁড়িয়ে আরাতকে নিচ থেকে মাথা অবধি দেখতে লাগলো। আরাত আলভির তাকানো দেখে দুষ্টুমি হেসে মুখে লজ্জা ফুটিয়ে তুলে আলভিকে নাটকীয় ভঙ্গিমায় বলতে শুরু করলো, ক্রাশ, আমাকে কেমন লাগছে দেখো ক্রাশ, আমি তোমার জন্য নিজেকে সেজে এসেছি ক্রাশ। আলভি খুশিতে গদগদ হয়ে বলল, মায়াবতী, তুমি আমার জন্য শাড়ি পরেছো? আরাত নাটক করে লাজুক হেসে বলল, হ্যাঁ জনাব। হায় হায় মায়াবতী, তোমাকে দেখে আমার হুদপন নানা হুদিপন। ধুরু আহিন, বল না। এটাকে কি যেন বলে? হৃৎপিণ্ড। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখে আমার হৃৎপিণ্ড হৃৎপিণ্ডে ধমকে গিয়েছে। ধুরু, এই ভাষাগুলো এত কঠিন কেন? শান্তি মতো প্রেম করতে দেয় না? কথাটা বলেই বড় একটা নিঃশ্বাস ছাড়ল। আলভির কথায় আহিন বিরক্তি হয়ে বিড়বিড় করে বলে উঠল, হৃৎপিণ্ড ঠিক মতো উচ্চারণ করতে পারে না সে নাকি আবার প্রেম? গাধা একটা। আরাত আলভির কথায় শাড়ির আঁচল মুখে গুজে বলল, আপনার বলতে না পারা ভাষাগুলো আমি খুব সহজে বুঝতে পারি জনাব। আরাতের কথায় আলভি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে আহিনের বুকে মুখ গুজে এক হাত দিয়ে আহিনের বুকে এলোপাথাড়ি থাপড়াতে লাগলো। আলভির কাণ্ড দেখে আরাত পেট ধরে খিলখিলিয়ে শব্দ করে হেসে উঠল। আহিন থাপ্পড় খেয়ে মুখের ব্যথায় চোখ মুখ কুঁচকে আরাতের দিকে তাকাতেই বোনের মুখে হাসি দেখে নিজের বুকের ব্যথা ভুলে গিয়ে
নিজেও হেসে উঠল। এতক্ষণ যাবৎ বেলকনিতে দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাকিয়ে সবকিছু লক্ষ্য করে আরাতের খিলখিলিয়ে হাসির শব্দে তাকবীরের মুখে এক চিমটি হাসি ফুটে উঠল যেন। সোফাতে সোফাতে বসে থেকে তাকবীরের মুখের নিঃশব্দে হাসিটুকু অবাক হয়ে মুগ্ধ চোখে চেয়ে রইল হানিয়া। হানিয়া চিও চিত হানিয়ার চিত্তনিতে একে একে সবাই সেদিকে তাকালো। তাকবীরকে নিঃশব্দে হাসতে দেখে সবাই একসঙ্গে বসে থেকে অবাক চোখে দাঁড়িয়ে গেল। তাকবীর হাসছে সে কথাটা ভেবেই সবার মনে তাকবীর হাসির কারণ দেখার উৎফুল্লতা ফুটে উঠল। পাঁচজনের মুখ চাওয়াচাওয়ি করে সেদিকে এগিয়ে গিয়ে বেলকনির ঠাই ঘেঁষে দাঁড়ালো। তাকবীরের চোখ অনুসরণ করে নিচে ফুল বাগানের দিকে তাকাতেই অবাক চোখে যেন অবিশ্বাস্য চাহনিতে ফুটে উঠল। গম্ভীর তাকবীর হাসতেছে, তাও আবার একটা মেয়ের কারণে। আনাস তাকবীরের হাসির কারণ বুঝতে পেরে স্বাভাবিকভাবেই পুনরায় সোফাতে গিয়ে বসলো। আদিল আগেও তার স্যারকে কিছুটা সন্দেহ করেছিল, আজকে ব্যাপারটা সবকিছু স্পষ্ট হয়ে গেল তার কাছে। এদিকে আশিক হাবিব একটার পর একটা অবাক হতে লাগলো। প্রথমে যে গম্ভীর তাকবীর কারোর সঙ্গে মন খুলে কথা পর্যন্ত বলে না, সেই তাকবীর মুখে হাসি, তাও একটা মেয়ের কারণে। অন্যদিকে আনাসের রিয়াকশন দেখে মনে হচ্ছে এটা স্বাভাবিক বিষয়, তার ব্যাপারটা পূর্ব থেকে সবকিছু জানা। তাকবীর নিজের পাশে আশিক হাবিবকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে মুখে বিরক্তি ফুটে উঠল। তাকবীর বিরক্তি হয়ে গম্ভীর মুখে বলল, হোয়াট হ্যাপেন্ড আশিক? ইউ হ্যাভ চেঞ্জ ব্রো। হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট? আশিক, তোমার মুখে কিছুক্ষণ আগে হাসি ছিল, অ্যান্ড সেই হাসির কারণ একটা মেয়ে ছিল। ইউ হ্যাভ চেঞ্জ ব্রো, ননসেন্স। তাকবীরের কথাটা বলেই বেলকনি থেকে নিচে নেমে এসে নিজের গাড়িটা পার্কিং থেকে বের করে নিয়ে শো শো করে চলে গেল গাড়িটা। তাকবীরের গাড়ি যাওয়াতে আরাতের ফটো তোলার কিছুটা ব্যাঘাত ঘটল। আরাত গাড়ি যাওয়ার শব্দে সেদিকে তাকিয়ে পুনরায় নিজের মতো করে ফটো তোলার মগ্ন হয়ে উঠল। হানিয়া বেলকনি থেকে তাকবীরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরাতের দিকে তাকালো। আরাতকে আজ কেন যেন হানিয়ার কাছে অসহ্য লাগছে। তাকবীর কেন ওই মেয়েটাকে মুগ্ধ চোখে দেখবে, আর কেনই বা মেয়েটার হাসির শব্দে তাকবীরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবে। হানিয়া আরাতের দিকে তাকিয়ে আনমোড়া ভেঙে ভাবনায় ডুবে গেল। হাবিব মনের অবস্থা বুঝতে পেরে বোনের ঘাড়ে হাত রাখতে হানিয়া ভাইয়ের ছোঁয়া পেয়ে পেছনে তাকিয়ে মলিন হাসলো। হাবিব বোনের মুখের দিকে তাকিয়ে মনে মনে স্থির করে তাকবীরের সঙ্গে কথা বলতে হবে। হানিয়া প্রায় 3 বছরের বেশি হবে তাকবীরকে পছন্দ করে, তাও তাকবীর যখন প্রথম অফিসে জয়েন করে, একদিন হাবিব সব ফ্রেন্ডদের নিজের বাসায় ইনভাইট করে। সেই সূত্রে থেকে সবার মতো তাকবীর হাবিবদের বাসায় যাওয়া। ওই দিন প্রথমে হানিয়া তাকবীরকে দেখে হানিয়া প্রথম দেখায় তাকবীরকে ভালো লেগে যায়। হানিয়া তাকবীরকে পছন্দ করে, সেই পছন্দ থেকে এখন ভালোবাসায় রূপ নিয়েছে। হাবিব যখন বুঝতে পারল তার বোন তাকবীরকে ভালোবাসে, হাবিব ওর পরিবারকে বিষয়টা জানিয়েছে। হাবিবের পরিবার বলতে হাবিব, হানিয়া আর ওদের আব্বু আম্মু 4 জনকেই নিয়েই তাদের সুন্দর একটা পরিবার। মেয়ের পছন্দ তাকে ওনারা মেনে নিয়েছে। হানিয়া হানিয়ার সঙ্গে তাকবীরের বিয়ের কথা নিয়ে তালুকদার বাড়ির সঙ্গে কথা বলতে চেয়েছিল, শুধু হাবিব তার বাবা মাকে বুঝিয়ে রাখছে তাকবীরের কাছে সে নিজেই তার বোনের বিয়ের প্রস্তাব রাখবে, তাকে শুধু সময় দিতে হবে। হঠাৎ এভাবে বোনের বিয়ের আর্জি জানানো তো যদি তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে যায়, এই কথাটা ভেবেই হাবিব নিজের পরিবার বোনের কাছে সময় নিয়েছে। তাকবীরের কাছে চোখ বন্ধ করে বোনকে দিতে পারবে। হাবিবের জানা মতো তাকবীর অন্য কোথাও পছন্দ নেই, ওর পরিবার যেখানেই বিয়ে করাবে তাকবীর সেখানেই বিয়ে করবে। এই বিশ্বাসের ওপর হাবিব আগে তালুকদার বাড়িতে বিয়ের প্রস্তাব রেখেছে। মূলত এই কারণে রাবেয়া তালুকদার আজকে হানিয়াকে ইনভাইট করেছে। কেটে গেছে আরো 2টো দিন। আরিশা আমানের বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল। আর মাত্র 1 সপ্তাহ। বড়রা সবাই মিলে ডিসিশন নিয়ে নিল সামনে শুক্রবারে বিয়ে, শনিবারে বৌভাত। বিয়ে নিয়ে ছোটদের মধ্যে উৎসাহ থাকলেও মন খারাপের রেশ দেখা গেল। আরাত তার বড় মাকে
দিয়ে আদনান তালুকদারের কাছে কথাটা বলতে বলেছিল। আদনান তালুকদার গায়ে হলুদ মেহেদি এগুলো পছন্দ না বিধায় তিনি রাবেয়া তালুকদারের কথাটা তুলতে বারণ করে দিয়েছে। এখন শুধু বিয়ে বউ ভাত নিয়ে বড়দের কথা বলতে দেখে দরজার আড়াল থেকে আয়রা আরিশা মন খারাপ করে রাবেয়া তালুকদারের দিকে তাকালো। রাবেয়া তালুকদার ড্রয়িং রুম থেকে আরাতদের দিকে তাকিয়ে মাথার ইশারায় না বোঝালো। হঠাৎ আদনান তালুকদার রাজি হয় নাই। এবার আয়রা দুজন বারবার আরিশাকে বলতে লাগলো সবার সামনে গিয়ে গায়ে হলুদের কথা বলতে। আরিশা নাকচ করছে বারংবার। নিজের বিয়ের বিষয়ে বড়দেরকে কিভাবে বলবে, ব্যাপারটা খারাপ দেখায় বিধায় আরিশা আরাতকে বলতে লাগলো তুই তাকবীর ভাইয়াকে ম্যানেজ কর, তাহলে সবকিছু হয়ে যাবে। আরিশার কথায় আয়রা সায় জানিয়ে বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ আরাত, তাকবীর ভাইয়া তোর কথা শুনবে। আমাদের সঙ্গে তো কথাই বলে না, তোর সঙ্গে টুকটাকি কথা বলে। আরিশা আয়রার কথাটাতে আরাত নাকচ করে বলে উঠল, আমার বীর ভাইয়ার সামনে যেতে কেমন কেমন যেন ভয় করে, আমি পারবো না। আরিশা আরাতের কথায় বিরক্তি মুখে বলল, তোর মুখে ভয় মানায় না, অন্তত আমি বিশ্বাস করি না তুই কাউকে ভয় পাস। হ্যাঁ মানছি তাকবীর ভাইয়ার কথা কম বলে বিধায় আমাদের কাছে ভাইয়াকে রাগি রাগি লাগে, বাট ভাইয়া রাগি না, তুই পারবি ভাইয়াকে রাজি করাতে। যা বোন। আরিশা আরাতকে সিঁড়ির দিকে ঠেলে দিতে দিতে কথাগুলো বলল। আয়রা আরিশার মতো একইভাবে আরাতকে ঠেলে বলে উঠল, মনে কর এটাই তোর তরফ থেকে আরিশা আপুর বিয়ের গিফট, যা আপুর আবদারটা পূরণ কর।